জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। 1974 সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে 1971-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা হয়েছে। এরপর 2002 সালে পারভেজ মোশাররফ পুরো পাকিস্তান জাতির পক্ষে বিষয়টি স্পষ্ট করেছে। কাজেই এই ইস্যু দুবার সমাধান হয়েছে এবং এটি অমীমাংসিত নয় বলে জানিয়েছে বাংলাদেশে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই বক্তব্যে একমত নয় বাংলাদেশ। সকালে হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশ এই ব্যাপারে একমত হয়েছে। 71-এর অমীমাংসিত ইস্যুর সমাধান করা দরকার, কারণ এটি দুই জাতির সম্মিলিত অগ্রযাত্রায় বাধা তৈরি করতে পারে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, দুই দেশের জনগণের দারুণ ভবিষ্যতের জন্য পরিষ্কার মন নিয়ে এখন এগিয়ে যাবার সুযোগ এসেছে। আগামী 2 মাসের মধ্যে ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বাণিজ্যিক সম্পর্কে এক নতুন উচ্চতায় পৌঁছাতে দুই দেশ কাজ করছে বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। রোববার 6টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে, তা দুই দেশের সম্পর্ককে গতিশীল করবে বলেও আশা করেন তারা। আমরা 3টি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি। দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে। এবং দুই পক্ষই এটুকু এগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করব এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে, একদিনে হয়ে যাবে না এটা, আমরা এটাও স্বীকার করেছি যে ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না। এত 24 বছরের কী বলে 54 বছরের ইস্যু। আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে, এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পেছনে ফেলতে পারি। My dear brother, in 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available in both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually, and the issue was resolved twice. জামায়াত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে বাসভবনে আসেন ইসহাক। আধা ঘন্টার বেশি সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ বিষয়ে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে দুই নেতার কথা হয়েছে। বিশেষ করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলো কিভাবে শক্ত ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সম্ভাবনা নিয়ে কাজ করা যায় সে বিষয় নিয়েও কথা হয় বলে জানান ডাক্তার তাহের। ডক্টর শফিকুর রহমান সাহেবের স্বাস্থ্যের খোঁজখবর নিতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। ওনারা সেখানে প্রায় আমরা আধা ঘন্টার মতো ছিলাম। সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে, সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে হাতাহাতিতে জড়ালেন বিএনপি ও এনসিপি সমর্থকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের উপস্থিতিতেই ঘটে এই ঘটনা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বেলা 12টার দিকে শুনানিতে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে।
শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন, আর অন্যান্য বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন। খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেয়ারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে 3টি ইউনিয়ন বুধস্তি, চান্দুয়া ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করা হয়েছে। উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান তারা। প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানি গ্রহণ করেছে ইসি। বুধবার পর্যন্ত চলবে শুনানি। আজকে আমি যখন শুনানিতে অংশ নেওয়ার জন্য আসি, আমাকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে এরা গুন্ডা পান্ডা দিয়ে এরকম এক পরিস্থিতি তৈরি করেছে, আমাকে পিছন থেকে বারবার টেনে হিসড়ে আমাকে গেট থেকে সরিয়ে তারা আমাকে বের করে দেওয়ার চেষ্টা করছে। যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। নির্বাচন কমিশনে আজকের ঘটনায় ইসির বস্তুনিষ্ঠ ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামী নির্বাচনে ইসি, বিএনপি এবং প্রশাসন কী ভূমিকা রাখবে আজকের হামলার মাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে। বিকেলে নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের কথা বলেন হাসনাত। তিনি বলেন, গুন্ডার রাজনীতি ভারতে পাঠিয়ে দেয়া হয়েছে। রুমিন ফারহানারা এমন আচরণ করলে তাদেরও ভারতে পাঠিয়ে দেয়া হবে। আমরা 15 আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সব সময় বলে থাকেন বিগত 15 বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন, কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন। পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। রিমোট কন্ট্রোল নির্বাচন কমিশনের কোথায় রয়েছে এটা আমাদের কাছে এখনো পর্যন্ত সেটা অজ্ঞাত। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছে, আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা আপনাদের এই নির্বাচন কমিশন পরিচালনা করতে পারবেন না, আপনারা অন্যরা কেউ পরিচালিত করে আপনাদেরকে, আপনারা মানুষের সামনে সেটি প্রকাশ করুন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের প্রথম দিনের শুনানি চলছে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আপনি তো সকাল থেকে সেখানে রয়েছেন। কোন কোন আসনের সীমানায় পরিবর্তন আসতে যাচ্ছে, শুনানি নিয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। সাজিদ, আপনার যেমনটি বলছিলেন যে সীমানা পুনর্নির্ধারণে আজকের যে শুনানিটি চলছে সেটি মূলত পরবর্তীতে জানানো হবে যে আসলে মূলত কোন কোন আসনে সীমানায় পরিবর্তন আসতে যাচ্ছে। কেননা আপনি জেনে থাকবেন যে সীমানার যে 83টি সীমানা ঘিরে বলা চলে প্রায় 1500-এরও বেশি আবেদন পড়েছে, যেখানটায় আমরা দেখেছি একটি সীমানা ঘিরে অনেকগুলো আবেদন তথা বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু রয়েছে একটি জায়গায়, সেখানটায় আমরা দেখেছিলাম সেই সকাল থেকে যেমনটি ছিল যে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং 3 আসনের সীমানা ঘিরে আমরা দেখেছিলাম যে বিএনপি এবং এনসিপি সমর্থকদের মধ্যে কিন্তু হাতাহাতি পর্যন্ত হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কমিশনের আজকের যে তৎপরতা সেটি কিন্তু চলছে। এতে অন্য যে শুনানিগুলো সেগুলো কিন্তু একের পর এক হয়ে আসছে। তবে আমরা শুনানি পরবর্তী যারাই কথা বলেছেন সাংবাদিকদের সাথে, তারা একটি অভিযোগ জানিয়েছেন যে মূলত তারা বলছেন যে আগেরকার সময়ে যে একটি অবস্থা ছিল যে যারাই ক্ষমতায় ছিল তারা কিন্তু একটি প্রভাব বিস্তার করতে, এবারে তারা যেটি অভিযোগ করছেন যে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা কিন্তু সে অভিযোগটি করছেন। এবং এর পাশাপাশি আমরা যেটি দেখেছি যে শুনানি ঘিরে যখন বিএনপি এবং এনসিপির মধ্যে হাতাহাতি হয় এবং পরবর্তীতে এনসিপির
নেতা হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু এসেছেন, এসে প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি অফিসিয়ালি ইসির কাছে একটি প্রতিবাদ জানিয়েছেন এবং সেই সাথে বলেছেন যে আসলে বিএনপির যে হাইকমান্ড রয়েছে তারা কি ধরনের ব্যবস্থা নেয় তিনি সেটি দেখবেন। একই সাথে তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা কিংবা নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা সেটি নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন এই ঘটনাকে ঘিরে। এবং সেই সাথে আপনি জেনে থাকবেন আজকে যেহেতু প্রথম দিনের শুনানি চলছে, আজকের 18টি সংসদীয় আসনের শুনানি, যেটি মূলত কুমিল্লা অঞ্চলের আশপাশ মিলিয়ে যদি বলি যে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জায়গায় শুনানি রয়েছে এবং এর পরে কিন্তু আগামীকাল তথা আগামী 3 দিন ঘিরে কিন্তু প্রায় 4 দিনে প্রায় 83 আসনে শুনানি হতে যাচ্ছে এবং সবশেষ হয়তো বা জানানো হতে পারে যে আসলে কতগুলো সীমানায় পরিবর্তন আসতে যাচ্ছে। তবে আজকে সীমানা ঘিরে কিন্তু বলা চলে সকাল থেকে বেশ অন্যরকম একটি অবস্থা বিরাজ করছিল ইসি সচিবালয়। সাজিদ, ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল। এদিকে 4টি আসন পুনর্বহালের দাবিতে হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি সহ স্থানীয়রা। নির্বাচন কমিশনের দেয়া বাগেরহাট 4 আসন বাতিলের প্রস্তাবনার বিরুদ্ধে এই অবরোধ করছে তারা। সকাল থেকে জেলার 9টি উপজেলার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। হরতালে খুলনা থেকে ঢাকা, মোংলা এবং বরিশাল রুটের বাগেরহাট অংশের মহাসড়ক অবরোধ রয়েছে। এতে যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তিতে স্থানীয়রা। এছাড়াও এলাকার সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মার্কেট বন্ধ রয়েছে। অবরোধে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই প্রস্তাবনা বাতিল করা না হলে কঠোর কর্মসূচিরও ডাক দেয় তারা। বাগেরহাটে 4টি আসন ছিল, যে 4টি আসনকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাবনা নির্বাচন কমিশনার দিয়েছে। আমরা এই প্রস্তাবনার বিপক্ষে অবস্থান নিয়েছি। আমাদের সর্বদলীয় নেতৃত্ব উনি বলছে না, এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, অবশ্যই আপনাদের যুক্তিসঙ্গত দাবি, আমাদের শুনানি হবে, তখন আমাদের সিদ্ধান্ত হবে। 25 তারিখে সেটা শুনানি। ভ্যানে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। এখন এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ তো আসলে একটা মারাত্মক দুর্ভোগ। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রাজিবুল ইসলাম ও ফরেনসিক বিভাগের অপর কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। ডাক্তার রাজিবুল বলেন, আবু সাইদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে, অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর 3 বার দিলেও তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয় রিপোর্ট পরিবর্তন করতে। বলেন, মাথায় আঘাত পেয়ে মৃত্যু লিখতে তাকে ও তার পরিবারকে মামলার হুমকি দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। এ সময় তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ দায়ী পুলিশের কর্মকর্তাদের বিচার দাবি করেন। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এদিন মেহেরপুরে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস নয়, তারা দেশের বড় রাজনৈতিক শক্তি। 24-এর গণ অভ্যুত্থানে এর প্রমাণ হয়েছে। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা সভায় কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস না, কেবল বাংলাদেশে শুধুমাত্র তাদেরকে রেমিটেন্সের উৎস হিসেবে দেখা হয় এবং তাদের জন্য হয়তো কিছু প্রশংসা করা হয়, রেমিটেন্স যোদ্ধা আখ্যা দেওয়া হয়। কিন্তু এই প্রবাসী বাংলাদেশি যারা যে একটা রাজনৈতিক শক্তি এবং তারা যে দেশকে নিয়ে ভাবে এবং দেশের জন্য তারা যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। ফলে আমরা মনে করি
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ গঠনের আমাদের নতুন দেশ যে বিনির্মাণ প্রক্রিয়া চলছে সেটার অন্যতম নির্মাতা, অন্যতম অংশীদার হচ্ছে আমাদের এই বাংলাদেশের বাইরে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা। আইন কিংবা সংবিধান সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকারই করবে, গণভোটের মাধ্যমে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদের উদ্যোগে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজভী বলেন, সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। এসব অস্ত্র উদ্ধারে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা উল্লেখ করে এই বিএনপি নেতা গার্মেন্টস ও কলকারখানা চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে, সেটা তাদের দায়িত্ব। কিন্তু আগেই আমাকে এটা দিতে হবে, আগেই মানতে হবে। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন কমিশন গঠন হয়েছে, যে সংস্কারগুলো আমরা সবাই মিলে আমরা ঐক্যমত পোষণ করছি, সেগুলো আমাদের একটা সুপারিশ আকারে থাকবে এবং নির্বাচিত পার্লামেন্ট প্রয়োজনে সেগুলো সংশোধন করবেন, আইনীকরণ করবেন, আইনে পাশ করবেন। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র আপনার উদ্ধার করতে হবে। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে ২৬ আগস্ট। এর মধ্যেই আচরণবিধি নিয়ে প্যানেলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও মত কয়েকটি প্যানেলের। রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে। এ সময় ভিপি প্রার্থী সাদিক কায়েম আশ্বাস দেন, বিজয়ী হতে পারলে ক্যান্টিনের খাবারের মান বাড়ানোর ব্যবস্থা নেওয়া সহ বন্ধ লাইব্রেরিগুলো সচল করা হবে। আর জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেন, অপপ্রচারের মাধ্যমে তাদের ইমেজ খারাপ করার চেষ্টা হচ্ছে। এদিকে মধুর ক্যান্টিনে বাম দল সমর্থিত প্যানেল প্রতিরোধ পর্ষদ সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে নগদ অর্থ ছড়ানো সহ নানাভাবে শিক্ষার্থীদের প্রভাবিত করার অভিযোগ করেন তারা। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল বিজয় ৭১ হলে কুশল বিনিময় করতে গিয়ে আবিদুল ইসলাম খান জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা প্যানেলগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছেন। একই দিন বিকেলে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকেও পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এ নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। এই দাবিটাও জানাই যে এই বিশ্ববিদ্যালয়ে আচরণবিধি লঙ্ঘনটাই যেন সবগুলা দলের, রাজনৈতিক দলের, সবগুলা পর্ষদের একটা প্রতিযোগিতার অংশ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো পর্ষদ কিংবা কোনো সাংবাদিক এই অভিযোগ দিতে পারবে না যে প্রতিরোধ পর্ষদ একটা ন্যূনতম আচরণবিধি লঙ্ঘন করেছে। এখানে এই ধরনের ঘটনা ঘটতেছে যে অবাধ টাকার খেলা শুরু হয়ে গেছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখন প্রতিনিয়ত গিফট বিতরণ হচ্ছে। এই নির্বাচন কেন্দ্রিক আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না, কিন্তু ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনে প্রচারণা আমরা শুরু করিনি, জাস্ট আমরা এন্ট্রি নিয়েছি, তাই দেখছি যে অন্যান্য সংগঠন কিংবা প্রতিপক্ষ আমাদেরকে বিভিন্নভাবে সাইবার বুলিংয়ের মাধ্যমে আমাদের মেয়েদেরকে বিভিন্নভাবে হেনস্থার মধ্য দিয়ে আমাদেরকে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি যত মিথ্যার মধ্য দিয়ে, মিথ্যা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ফ্রেমিং করবেন, তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে। যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। তো এই ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা, তাদের আকাঙ্ক্ষা। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিলকারী ৩৪ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন। আচরণবিধি ভাঙা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ক্যাম্পাস থেকে প্রার্থীদের রঙিন বিলবোর্ড সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিকেলে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি।
আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো কালার বড় ধরনের বিলবোর্ড আর সেখানে নেই। সম্পূরক বৃত্তি প্রদান, যকসুর অনুমোদন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার দুপুরে ভিসির অফিসের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় তারা অভিযোগ করেন তাদের দাবির ব্যাপারে প্রশাসন উদাসীন। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত যকসু নীতিমালা প্রণয়ন করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সাথে সম্পূরক বৃত্তির বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলায় আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে আগামী সপ্তাহের মধ্যে যকসুর নীতিমালা প্রণয়নের আশ্বাস দিয়েছেন জবি ভিসি, কিন্তু আশ্বাস প্রত্যাখ্যান করে দাবি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমাদের যকসুর যে সংবিধি হবে, সংবিধিটা আমাদের ধরো মোটামুটি আমাদের কাছে অলরেডি আছে। এটার জন্য বলছি তো যে আগামী বুধবারে মিটিং হবে, বৃহস্পতিবার এটা আমরা পাঠাই দিই। এরপরে আসবে, আসার পরে আমাদের কাছে বললাম এটা একদম প্রাথমিক, হয়তো 90 কর্মদিবসের মধ্যে আমরা সব প্রক্রিয়া শেষ করব। আমাদের প্রথমবারের মতো হবে রিমেম্বারিং, আমাদের কিছুই নাই। তো সবগুলো আমরা ঠিকঠাক করে নির্বাচন করতে পারবো বলে আশা করি। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই শহীদের স্বজনরা। সকালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির কথা থাকলেও পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। পরে সেখানেই বসে পড়েন তারা। কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের হত্যাকারীদের গ্রেপ্তার না করা, শহীদ পরিবারের উপর পুলিশি হামলা এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়ার প্রতিবাদে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবি করা হয়। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান বিক্ষুব্ধরা। আজকে আমরা রাস্তায় এসে কেন দাঁড়াবো? আমাদের সন্তানরা তো সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়ে গেছে। আপনারা যদি বিচার কার্যকর না করতে পারেন, আপনারা নামেন মাঠে, রাস্তায় নামেন, আপনাদের বিচার আমরা করুন। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে সরিয়ে গেছে, কিন্তু ফ্যাসিদের জনগণ এখনো বাংলাদেশে আছে। জাতিসংঘের সব শর্ত পূরণ করে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ। তবে সময় পিছিয়ে 2032 সাল নির্ধারণ করা গেলে ব্যবসায়ীরা আরও প্রস্তুত হওয়ার সুযোগ পাবে বলে মনে করছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে এলডিসি গ্র্যাজুয়েশন করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনার শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক এই 3টি শর্তই বাংলাদেশ পরপর 2বার পূরণ করেছে। তাই দ্রুতই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ নিশ্চিত হবে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আঘাত মোকাবিলা, রপ্তানি খাতে বৈচিত্র্য আনা, প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, সুশাসন জোরদার এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরির জন্য বাড়তি সময় প্রয়োজন বলে দাবি করেন তিনি। সেমিনারে আলোচকরা বলেন, উত্তরণ পরবর্তী করণীয়, নতুন ঝুঁকি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাওয়া এবং ব্যয়বহুল ঋণের মতো চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন তারা। বলেন, বিভিন্ন শিল্পের সংকট ও তা থেকে উত্তরণের উপায়ও উঠে আসে আলোচনায়। যেটা 2026 সালের নভেম্বরে হওয়ার কথা, সেটাকে আমরা 2032 সালে যদি করি, তাহলে প্রাইভেট সেক্টর এবং সরকার দুইজনই মানে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে এবং যাতে করে গ্র্যাজুয়েশনের পরে আমাদের কোনো অসুবিধা না হয়। এই জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে সরকারকে এইটুকু মানে সুপারিশ করছি।
এবার ডেঙ্গুর বিস্তারের মাসগুলোতে যথাযথ পদক্ষেপের ফলে মৃত্যু ঝুঁকি কমেছে, তবে তা আশানুরূপ নয় বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু পরিস্থিতি ও গত 6 মাসে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ডিএনসিসির কার্যক্রমের ওপর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডেঙ্গু ঝুঁকি কমাতে মনিটরিং আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, বাজারগুলো নিয়ন্ত্রণ করছে চাঁদাবাজ গোষ্ঠী। তারাই এলাকায় ময়লার ভাগাড় তৈরি করছে আর সেখান থেকেই জন্ম নিচ্ছে লার্ভা। এবার অভিযানে রাস্তার পাশের বাজার ও হকারদের উৎপাত পুরোপুরি বন্ধ করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখেছেন যে 2023-24-25-এর একটি ডেটার কম্পারিজন আছে। 24-এর ডেটাটাকে বেস দিয়ে আমরা ধরতে পারছি না কারণে। কারণ হচ্ছে অগাস্ট, সেপ্টেম্বর এই টাইমটা এবং জুলাই যেহেতু বড় আন্দোলন হয়েছে, তখন স্বাভাবিকভাবে মানুষজন তাদের মোবিলিটিতে অনেক সমস্যা হয়েছে। তো যে কারণে 23-কে আমরা বেস ইয়ার ধরে আসলে এই কম্পারিজনটা করতে বাধ্য হয়েছি। তো সেই কম্পারিজনে আমরা যদি জুলাই ডেটাটাও আমরা দেখি, জুলাইতে অ্যাডমিটেড হয়েছেন প্রায় 6,850 জন, সেখানে আমাদের এই বছরে 844 জন, সেটাও আমরা মনে করি অ্যালার্মিং। শুধু সাদা পাথরের ব্যবসাতেই প্রায় 10,000 কোটি টাকা নগদ লেনদেন হয়েছে বলে মন্তব্য করেছেন বিআইডিএস এর মহাপরিচালক AK এনামুল হক। তার মতে, দুর্নীতি কোনোভাবেই কমেনি, 10 থেকে 20% ঘুষ প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে। রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্সে বাংলাদেশের আগামী 6 মাসে অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সচিব মঞ্জুর হোসেন জানান, আগে মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে তা কিছুটা নিম্নমুখী হয়েছে। প্রায় $30 বিলিয়ন রিজার্ভ বাংলাদেশকে তুলনামূলক ভালো অবস্থানে রেখেছে। তিনি মনে করেন, বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করেছে, তবে সামগ্রিক প্রবৃদ্ধি কমে গেছে। তার মতে, ঋণের বর্তমান 12.5% সুদের হার বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাসকিন আহমেদ আন্তর্জাতিক বাণিজ্যের চিত্র তুলে ধরে জানান, গত 6 মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে 3.09%, অন্যদিকে আমদানি বেড়েছে 46.8%। 70টা ট্রাক উধাও, একটা ট্রাক ধরা পড়েনি। প্রায় 10,000 কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে। পাথরের দাম হিসাবে চিন্তা করলে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়নি। তার মানে বুঝতে পারছেন, ইকোনমিতে ব্যাংকে টাকা না থাকলেও মানুষের পকেটে টাকা আছে। ইনফ্লেশন কমছে ঠিক আছে, কিন্তু ফুড ইনফ্লেশনের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে রাইস ইনফ্লেশন। রাইসের কন্ট্রিবিউশন কন্টিনিউয়াসলি বেড়ে চলছে। আমরা ভালো হারভেস্ট হওয়ার পরেও বাড়ছে, ভালো ইম্পোর্ট করার পরেও বাড়ছে, এবং ইনফ্লেশনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ক্লেম করা হচ্ছে তার মনিটারি পলিসি একটা ভালো রোল প্লে করছে। টাইট মনিটারি পলিসি গত 6 মাসের উপরে চলছে বা আর একটু বেশি সময় ধরে। সরকারি কর্ম কমিশনে নবনিযুক্ত 3 সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হয়। এ সময় পিএসসির চেয়ারম্যান সহ প্রধান বিচারপতির দপ্তরের কর্মকর্তারা ছাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত পিএসসির সদস্যদের পরিবারের সদস্যরাও। এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা 18তে দাঁড়ালো। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মোহাম্মদ মহিউদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মোহাম্মদ শাহিন চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেনকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। টেকনাফের নাফ নদী থেকে আরাকান আর্মির ধরে নেয়া ট্রলার সহ 12 জেলের এখনও কোনো সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন স্বজনরা। ধরে নেয়া জেলেদের 11 জন টেকনাফের শাহপরীর দ্বীপের ও একজন উখিয়ার বাসিন্দা। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার দুপুরে নাফ নদী থেকে জেলেদের ধরে নেওয়া হয় বলে জানায় শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম। উপজেলা প্রশাসন জানায়, আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে 12 জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে উপজেলা প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর আগে গত 5 ও 12 আগস্ট 2 দফায় ধরে নেওয়া 7 জেলে এখনও আরাকান আর্মির হাতে জিম্মি। তাদের এখনও ফেরত আনা সম্ভব হয়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নথিপত্রবিহীন অভিবাসী ও এর জেরে অপরাধ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে পেন্টাগন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন পোস্ট। বিবৃতিতে পেন্টাগন জানায়, শিকাগো শহরের সরকারি সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করা হবে সেখানে। এর অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হবে। এর আগে শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিকাগো শহরে অপরাধ বেড়ে গেছে। সে সময় শহরটির মেয়রের সমালোচনা করেন তিনি। রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে উত্তর কোরীয় সেনারা। এবার যুদ্ধকালীন সেই ভিডিও প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন KRT। যদিও ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এ বিষয়ে মেলেনি কোনো সুনির্দিষ্ট তথ্য। ভিডিওতে ধরা পড়েছে বরফে ঢাকা অঞ্চলে রুশ সেনাদের হয়ে সম্মুখ যুদ্ধে লড়ছে কিমের সেনাবাহিনী। ইউক্রেনীয় যোদ্ধাদের ঠেকাতে ব্যবহার করা হচ্ছে ভারী আর্টিলারি ও মিসাইল। বার্তা সংস্থা রয়টার্সের দাবি, 2024 অক্টোবরের শেষ দিকে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ওই কুরস্কে ঘাঁটি স্থাপন করে উত্তর কোরিয়ার সেনাবাহিনীরা। এর আগে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে রাজি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গেল এপ্রিলে রাশিয়া দাবি করে কুরস্ক থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে দেওয়া হয়েছে, যদিও মস্কোর এই দাবি তখন থেকেই অস্বীকার করে আসছে কিয়েভ। এবার খেলার প্রসঙ্গ। চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সূচি। আসন্ন এশিয়া কাপের পর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে দু দল। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় T20 এশিয়া কাপে দুই দলই লড়বে গ্রুপ বিতে। এরপরই 3টি ওয়ানডে ও 3 ম্যাচের T20 সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। 2 অক্টোবর শুরু হবে T20 সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 3 ও 5 অক্টোবর। 8 অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। 11 ও 14 অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ। জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলো। সুপার সানডেতে আজ রয়েছে বেশ কিছু বড় দলের ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 9টায় ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে ফুলহ্যামের বিপক্ষে। দিনের অপর ম্যাচগুলোতে সন্ধ্যা 7টায় ক্রিস্টাল প্যালেস লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। এভারটনের প্রতিপক্ষ ব্রাইটন। লা লিগাতে রাত 1:30টায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ রিয়াল ওভেইদা। এর আগে রাত 9টায় ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ ওসাসুনা। রাত 11:30টায় রিয়াল সোসিয়াদ, এম্পানিওল এবং জিরোনা খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। সিরিয়াতে প্রথম ম্যাচ খেলতে নামবে ইউভেন্টাস, প্রতিপক্ষ পারমা। ভিন্ন ভিন্ন ম্যাচে আরও মাঠে নামছে ফিওরেন্তিনা, লাৎসিও এবং আতালান্তা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করতে পারেন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।